হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা কোনো রকম চাইনিজ স্মার্টফোনের রিভিউ করব না। আজকে আমরা রিভিউ করব এই দেশীয় মোড়কে বিদেশি বস্তুটা। হ্যাঁ, কথাটা কেমন যেন লাগছে না? তবে ডায়লগটা কিন্তু বেশ ভালোই দিয়েছি, কি বলে? হ্যাঁ, আজকে আমাদের সাথে রয়েছে মাইক্রোম্যাক্স নোট ইন 1। আজকে আমরা এই ফোনটি রিভিউ করব, সাথে সাথে এই দেশীয় পণ্যটি, হ্যাঁ তথাকথিত দেশীয় পণ্যটি আমাদের ওই সমস্ত চাইনিজ স্মার্টফোনগুলোকে কেমন টেক্কা দিতে পারে, কেমন একটা কম্পিট করতে পারে, সমস্তটা এই ভিডিওতে তুলে ধরবো। মাইক্রোম্যাক্সের ফোন হয়তো বাংলাদেশের কয়েকদিনের মধ্যেই আপনারা আনঅফিসিয়ালি পেতে শুরু করবেন। আমি যদিও রেকমেন্ড করব না আনঅফিসিয়ালি ফোন কেনার জন্য, তারপরেও যদি কারোর কেনার ইচ্ছে হয় অবশ্যই তারা কিনতে পারেন, তাদেরকে আমি বাধা দিতে চাই না। সো আজকে এই এপিসোডে সমস্ত আমরা খুঁটিনাটি এই ফোনটার বিচার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই একটা জিনিস খোলামেলা আলোচনা হয়ে নেওয়া ভালো। হ্যাঁ, আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন, তার আগে বলে দিই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের নিজের মনকে জিজ্ঞাসা করুন, নিজের মনে ভাবুন, তারপরে কিন্তু এই নেগেটিভ কমেন্টগুলো পাস করবেন। প্রথমত বলে দিই কেন দেশীয় মোড়কে বিদেশি পণ্য বললাম। একটা দেশীয় পণ্য যখন তৈরি হবে তার সমস্ত প্রোডাক্ট দেশে তৈরি হবে, কিন্তু এই ফোনের যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাই জন্য বললাম এটা দেশীয় মোড়কে বিদেশি পণ্য। হ্যাঁ, এই খুঁতটুকু না থাকলে কিন্তু আমি অবশ্যই এই ফোনটাকে বাহবা দিতাম। তবে মাইক্রোম্যাক্স অবশ্যই প্রমিস করেছে যে পরবর্তীতে যে ফোনগুলো প্রোডাকশন হবে সেইগুলোতে ব্যাটারি কিন্তু ইন্ডিয়াতে তৈরি হবে, তখন মাইক্রোম্যাক্সের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাবো। তার আগে এই বিতর্ককে দূরে ফেলে রেখে এই ফোনটার রিভিউর দিকে এক স্টেপ এগিয়ে যাই। এটা ছিল 2012 সালের মাইক্রোম্যাক্সের একটা ফোন, আর 2020 সালে কামব্যাক করার পর অবশ্যই মাইক্রোম্যাক্স অনেকটা বড় হয়ে গেছে এবং কিছুটা ভুলও পাল্টে ফেলেছে। হ্যাঁ, মাইক্রোম্যাক্সের আগের ফোনগুলোয় অনেক প্রবলেম ছিল, হ্যাং হয়ে যেত, সেখানে 512 MB র্যাম থাকতো অবশ্যই, কিন্তু সেখানে 256 MB র্যামের বেশি হয়তো ইউজ করা যেত না। তখন চাইনিজ কোম্পানির স্মার্টফোনগুলো ভারতবর্ষের বাজারে আসতে শুরু করে এবং মাইক্রোম্যাক্সের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। অবশ্যই মাইক্রোম্যাক্সের এই কামব্যাক ইনিংস কতটা জোরালো হলো সেটা আমরা একটু বিচার করব। প্রথমেই আমরা এর বক্সটা দেখে নিই। তবে বক্স নিয়ে সমালোচনা করার মতো তেমন কিছুই আমরা পাইনি। তবে যেটা নিয়ে সমালোচনা করা যায়, এই ফোনটার ব্যাক প্যানেল পলিকার্বনেটের, তারপরও মাইক্রোম্যাক্স কিন্তু এই প্রাইস রেঞ্জে এসে যেখানে সমস্ত স্মার্টফোন কোম্পানি একটা করে কভার প্রোভাইড করছে, এই বক্সে সেই কভার নেই। যদিও মাইক্রোম্যাক্সের যিনি সিইও আছেন রাহুল শর্মা, তিনি বলেছেন ফোন যারা পেয়ে গেছেন তাদেরকে তারা একটা কভার বিনামূল্যে পাঠিয়ে দেবে। আমি জানি না এইটা কতটা সত্য, তারা কতটা পাঠাতে পারবে। এক্ষেত্রে হয়তো প্রোডাকশন কস্ট, এই যে শিপিং কস্ট, আরেকটা আলাদাভাবে কভার পাঠিয়ে দেওয়া অনেকটাই বেড়ে যাবে। এটা কতটা পসিবল সেটা কিন্তু আমার জানা নেই। যদি পাই অবশ্যই আমি পরের কোনো এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, প্রথমেই বলে দিই এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে। এর ডিসপ্লেটাকে নিয়ে সত্যি আমি কিন্তু সন্তুষ্ট, এবং এখানে একটা ভাইব্রেন্ট কালার আপনাকে প্রোভাইড করছে, এবং যে কোনো দিক থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনি এর ডিসপ্লেটাকে দেখেন তাহলে কিন্তু কোনো জায়গায় এর ডিসপ্লের কালার অ্যাকুরেসির প্রবলেম হচ্ছে না। এর সাথে সাথে এখানে সেন্টার পাঞ্চহোল দেওয়া হয়েছে। আমি কিন্তু অনেক চাইনিজ কোম্পানির স্মার্টফোনেও দেখি সেন্টার পাঞ্চহোলে যে পাঞ্চহোলটা ইউজ করা হয় সেখানে স্ক্রিন ব্লিডিং ইস্যু থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাইক্রোম্যাক্স এই জিনিসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এখানে কোথাও কিন্তু একটুও স্ক্রিন ব্লিডিং ইস্যু নেই। আমি একদম সাদা ওয়ালপেপার দিয়ে রেখেছি, কোনো রকম সেখানে কিন্তু আমি ইস্যু ফেস করিনি। এছাড়াও টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। আপনারা অনেক ভিডিওতেই হয়তো দেখবেন মাইক্রোম্যাক্সের এই ফোনটা একটা টাচ রেসপন্সের প্রবলেম ছিল, যেখানে 10টা আঙুল বা গেম খেলার সময় 4-5টা আঙুল কাজ করছিল না। তবে এই ফোনটাতে, এই ডিভাইসে এখন তেমন কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু আমি অলরেডি 3টে আপডেট পেয়ে গেছি। এটার জন্য অবশ্যই মাইক্রোম্যাক্সকে একটা ধন্যবাদ, কারণ তারা যে প্রবলেমগুলো পাচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু তারা খুব তাড়াতাড়ি এখানে রিকভার করার চেষ্টা করছে। এটা অবশ্যই একটা ভারতীয় স্মার্টফোন কোম্পানি হিসেবে তাকে সাধুবাদ জানানো উচিত। যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে কোনো রকম বাধা আমাদের নেই, খারাপ হলে সেটাকে নিয়ে সমালোচনা করা উচিত। সমালোচনা না করলে মাইক্রোম্যাক্স শিখবে না, মাইক্রোম্যাক্স হয়তো আবার সেই পুরনো ভুল তাদের করে বসবে। তো সেক্ষেত্রে এর স্ক্রিনকে নিয়ে আমি মোটামুটি এই প্রাইস রেঞ্জে 10-এ 10 দেবো। এছাড়াও আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রেও কোনো রকম কিন্তু স্ক্রিন ব্রাইটনেসের আমার অভাব হয়নি, ঠিকঠাক কাজ করছিল। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে এখানে একটা এক্স প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, গ্রিন কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়াও এর যে ক্যামেরা সার্কেলগুলো দেওয়া হয়েছে সেটা মোটামুটি ওই স্যামসাং M31, M31s এই ধরনের একটা মডিউল সেখানে ইউজ করা হয়েছে। এরপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, নিচের দিকে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, এবং এখানে একটি স্পিকার আপনাকে দেওয়া হয়েছে। ওপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে।
এবং আপনার বাঁদিকে রয়েছে একটা ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। এই ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন না, এটা অবশ্যই আমার কিন্তু একটা উইক পয়েন্ট লেগেছে। এটাকে কাস্টমাইজ করে যদি আমি একটা অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারতাম সেটা বেটার হতো। এছাড়াও ওপরের দিকে আপনি সিম স্লট পেয়ে যাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। ফোনটার ওভারভিউ দেওয়ার সাথে সাথে ফোনটার আরও একটা জিনিস নিয়ে কিন্তু এখানে সমালোচনা আরম্ভ হয়েছিল, ফোনটার বিল্ড কোয়ালিটি। অনেকেই বলছিলেন ব্যাক প্যানেলটা খুলে চলে আসছে, যদিও আমার সাথে এই ধরনের কোনো রকম সমস্যা হয়নি। তবে হ্যাঁ, এর ব্যাক প্যানেলটা কিছুটা ফাঁপা লেগেছে। আপনি যদি এটাকে প্রেস করেন অবশ্যই এর ব্যাক প্যানেলটা একটু হলেও দেবে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা যেহেতু পলিকার্বনেট, আমাদের কিন্তু এখানে বেশি সমালোচনা করা উচিত নয়। এর সাথে সাথে বলবো এর যে পলিকার্বনেটটা সেটা যদি আরও একটু বেটার কোয়ালিটির মাইক্রোম্যাক্স প্রোভাইড করতে পারতো হয়তো বেটার হতো, বা এখানে যদি একটা ফ্রস্টেড ডিজাইন বা এখানে ম্যাট বডি ডিজাইন ইউজ করতে পারতো সেটাও হয়তো আরও ভালো হতো। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটিতে আরও উন্নতি করার জায়গা এখানে ছিল। আর ডিসপ্লে প্রোটেকশন নিয়ে এখনও পর্যন্ত কোম্পানি যেহেতু কিছু বলেনি, অবশ্যই আমি এটাকে নিয়ে কিছু বলতে পারছি না। এখানে কিন্তু একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন গার্ড দেওয়া হয়েছে, যেটা আপনি ওই বড় স্ক্রিন গার্ড লাগানোর আগে পর্যন্ত ইউজ করবেন, না হলে স্ক্র্যাচ অবশ্যই পড়ে যাবে। সো এরপরে আসি পারফরমেন্সের কথায়। এখানে মাইক্রোম্যাক্স ইউজ করেছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, খুবই ক্যাপাবল প্রসেসর। এর সাথে সাথে আমি ডেলি লাইফে এই ফোনটার সাথে কোনো রকম অ্যাপ্লিকেশান ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু পাইনি, খুব সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে। এছাড়াও বললাম তো মাইক্রোম্যাক্স অলরেডি 3টে আপডেট প্রোভাইড করে দিয়েছে 1 মাসের মধ্যে। যদি ভবিষ্যতেও এই রীতিটা বজায় রাখতে পারে তাহলে মাইক্রোম্যাক্সকে অবশ্যই ভরসা করা যায়। এর সাথে সাথে বলবো এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 রয়েছে, এবং এখানে অনেকেই বলছেন স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস, কিন্তু এটা মাইক্রোম্যাক্সের স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস নয়। এখানে মাইক্রোম্যাক্স একটা কাস্টমাইজেশন ইউজ করেছে, কিন্তু এটাকে ওই ভ্যানিলা ওএসের মতো টাইপ বলতে পারেন। হ্যাঁ, বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে, বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন, তার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই। তবে হ্যাঁ, ডুয়েল অ্যাপ্লিকেশান, চাইল্ড মোড, হ্যান ত্যান এইগুলো কিন্তু এখানে কিচ্ছু পাবেন না। এর সাথে সাথে কল রেকর্ডিংয়েরও কিন্তু কোনো রকম এখানে অপশান নেই। তবে আমি বিভিন্ন ধরনের গেম অলরেডি খেলে দেখেছি। এখানে আমি 3টে হার্ডি গেম অলরেডি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমও আমি খেলে দেখেছি। হ্যাঁ, আপনি যদি একদম হায়ার গ্রাফিক সেটিংসে খেলেন তাহলে অবশ্যই সেটা কিছুটা হলেও ল্যাগ করছে, তবে হ্যাঁ প্লেবেল। কিন্তু আপনি যদি নর্মাল গ্রাফিক সেটিংসে খেলেন তাহলে স্মুথলি এটা হ্যান্ডেল করতে পারছে, সেক্ষেত্রেও কোনো রকম এটা অসুবিধা করেনি। এতে আরও একটা জিনিসে আমি প্রশংসা করব, প্রায় আমি 1 ঘন্টা এখানে গেম ওভার করেছি, তারপরও কিন্তু ফোনটা একটু ওভারহিট হয়নি। তবে এটা অবশ্যই হতে পারে আমাদের এখানে উইন্টার সিজন চলে এসছে, শীতকাল, বাইরে বেশ কিছুটা ঠান্ডা, তার জন্য হয়তো ফোনটা ওভারহিট হচ্ছে না বা হিট হচ্ছে না, হলেও সেটা আমরা এখানে ফিল করতে পারছি না। দেখা যাক, গরমকাল পড়ুক, তারপরে তো এর বাস্তব রূপ অবশ্যই আপনাদের সামনে আসবে। কিন্তু ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করি, হ্যাঁ কিছু জায়গায় হয়তো অ্যাপ্লিকেশন ওপেন হতে একটু টাইম লাগছে। তবে এটা দেখি স্টক অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে বেশ কিছুটা প্রবলেম কিন্তু আমরা ফেস করি। MI-A3 অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম, নোকিয়া 5.1 এটাও অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম, মাইক্রোম্যাক্সের এখানে আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 M2 এই ধরনের যে প্রবলেমগুলো আমরা অ্যান্ড্রয়েড বা স্টক অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে দেখি, যেখানে কাস্টমাইজেশন করা হয় না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো উঠে আসে। মাইক্রোম্যাক্সের ক্ষেত্রেও তাই, হঠাৎ করে হয়তো ইনস্টাগ্রাম কিছুটা ল্যাগ করে তারপরে খুললো, এটা রিয়েলমি ওএসও আছে। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট কিছু বাগস আছে। তবে মাইক্রোম্যাক্স যে হারে আপডেট প্রোভাইড করছে, যে হারে এটাকে উন্নতি করছে, অবশ্যই একটা আমরা কিন্তু আশা দেখতে পাই মাইক্রোম্যাক্স ভবিষ্যতে এটাকে আরও উন্নতি করবে। নেই আর এর নোটিফিকেশন প্যানেলটাও কিন্তু মাইক্রোম্যাক্সের নিজস্বভাবে কাস্টমাইজ করা। এছাড়াও সোয়াইপ আপ টু হোম বাটন, সোয়াইপ জেস্চার, এইগুলোও ঠিকঠাকভাবে কাজ করছে এবং স্মুথলি কাজ করছে, সব থেকে বড় কথা। এর সাথে সাথে এখানে ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে বেশ কিছু আপনি ফিচার্স পেয়ে যাবেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট ফাংশন, ফ্লিপ টু সাইলেন্ট, এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিপ টু ওয়েক, এই সমস্ত ফিচার্সগুলো আপনারা এখানে অ্যাভেল করতে পারেন। এরপরে আসি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যাঁ, কি সেন্সার দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানি না। 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা অবশ্যই ডে লাইটে ঠিকঠাকভাবে কাজ করছে। এই প্রাইস রেঞ্জে এই ফোনগুলোই যেমনভাবে পারফর্ম করা উচিত ঠিক তেমনভাবে, শার্পনেস ঠিকঠাক ছিল। এছাড়াও অনেকেই বলছিলেন যে পোর্ট্রেট মোডে নাকি ছবি ঠিকঠাক ওঠে না, এর যে পোর্ট্রেট লেন্সটা আছে সেটা নাকি ঠিকঠাক কাজ করছে না। তবে এটাও আপডেটে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একদম নিখুঁত পোর্ট্রেট মোড ক্রিয়েট করতে না পারলেও আপনারা ছবির যে কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই ঠিকঠাকভাবে এটাকে কিন্তু মেনটেন করতে পেরেছে। তবে হ্যাঁ, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু আরও একটু বেটার হওয়া সম্ভব ছিল। তো সেক্ষেত্রে ঠিকঠাকভাবে ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পেরেছে ঠিকই, কিন্তু ছবির শার্পনেস, ছবির ক্লিয়ারনেস অনেকটা নষ্ট হয়ে গেছে। এখানে ছবি আপনি যদি এটাকে অবশ্যই জুম করেন,
ফেটে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই মাইক্রোম্যাক্সকে কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে, দরকার পড়লে তারা 5 মেগাপিক্সেলের জায়গায় 8 মেগাপিক্সেল ইউজ করতে পারে। তবে ম্যাক্রো লেন্স অবশ্যই কোনো রকম কাজের নয়, এখানে ফোকাস হান্টিং ইস্যু আছে, কোনোভাবেই কিন্তু ফোকাস আসছে না। এছাড়াও এখানে আপনি যদি একদম ক্লোজ ফোকাসে কোনো ছবি তুলতে চান সেক্ষেত্রেও এটা কিন্তু অনেকটাই প্রবলেম করছে। আমি একটা ক্লিপের ছবি ফোকাস করে অনেক চেষ্টা করার পরও কিন্তু তুলতে পারিনি। ভিডিওর ক্ষেত্রেও ফোকাস হান্টিং ইস্যু আছে। এছাড়াও আমরা ভিডিও ক্যাপচার করেছি, সেটা আপনারা দেখে নিন। এখানে কেমন লাগছে ভিডিও কোয়ালিটি অবশ্যই জানান। কোনো রকম স্টেবিলাইজেশন নেই, সুতরাং আপনারা যারা ব্লগ শ্যুট করতে ভালোবাসেন তাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না। এর সাথে সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওভারঅল মোটামুটি এভারেজ ঠিকঠাক কাজ করেছে। হ্যাঁ, আরও একটু ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা ছিল। সেলফি ক্যামেরায় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এর সেলফি ক্যামেরায় কিন্তু ওই বিউটি প্লাস এফেক্ট দিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা রয়েছে। হ্যাঁ, খুব বেশি নয় ভিভো বা ওপোর মতো, তবে কিছুটা রয়েছে, যেটা কিন্তু অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এরপরে যদি আমরা ফোনটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। তবে লাউড সাউন্ড কোয়ালিটি হলেই যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এমনটা নয়। এর সাউন্ড কোয়ালিটি লাউড অবশ্যই, কিন্তু এটা ক্রিস্টাল ক্লিয়ার নয়। অবশ্যই এর বেসের অভাব রয়েছে, আরও একটু যদি বেস পড়তো এই প্রাইস রেঞ্জে সেটা কিন্তু ভালো হতো। হ্যাঁ, এর সাউন্ড কোয়ালিটি এভারেজ, একদম লো কোয়ালিটি নয়, হাই কোয়ালিটিরও কিছু না। সুতরাং একটা এভারেজ সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এই সাউন্ডের ডেমোটা শুনুন, তাহলেই আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর সাউন্ড কোয়ালিটির একটা চিন ভাব রয়েছে, যেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি। এরপরে যদি আমরা সিকিউরিটি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এর ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দুটোই রয়েছে। সো আমরা ফেস আনলকটা আগে দেখে নিই। এখানে ফোনটা অন, এ দেখুন এটা অন হয়ে গেছে। এখানে কয়েক সেকেন্ডের ডিলে হচ্ছে, সো আমরা একটু ঘুরে যাই। এ দেখুন একদম কিন্তু এটা পারফেক্ট কাজ করছে। তবে হ্যাঁ, লো লাইটে একদম কাজ করছে না, আর চোখ বন্ধ থাকলেও এটা কিন্তু খুলে যাচ্ছে, এবং মোটামুটি ফেসটা এই সাইড থেকে দিলেও কিন্তু এটা খুলে যাচ্ছে। এই দেখুন খুলে গেছে। আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে কথা বলি, টাচ, এটা খুলে গেল। সো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু 1 সেকেন্ডের একটু ডিলে করছে, সেটাও বলবো স্টক অ্যান্ড্রয়েডের ফোনগুলোর সাথে আমি দেখেছি এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিছুটা ডিলে করে, এটাও রয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অনেক বেশি সিকিউর, এটা একটু মাথায় রাখবেন। এরপর আসি এই ফোনটার ব্যাটারি সেকশনে। ফোনটাতে দেওয়া রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। অবশ্যই আমি ইমপ্রেসড। হ্যাঁ, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মোটামুটি আপনি 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি গেম খেলেছি, সেক্ষেত্রে আমি রাফলি ইউজ করেছি, আমি টেস্টিংয়ের জন্য ক্যামেরা অনেকক্ষণ ধরে খুলে রেখেছি। তারপরেও এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদিনের জন্য দিয়ে দিয়েছে। 18 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে। এটা একবার মাথায় রাখবেন। এরপরে আসি আমরা এই ফোনটার কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসেপশনের ব্যাপারে। হ্যাঁ, এখানে কল কোয়ালিটি সুন্দর ছিল। আমরা বাজারে একদম কোলাহলের মধ্যেও এই ফোনটাকে ইউজ করেছি, সেক্ষেত্রে কল কোয়ালিটিতে কোনো রকম ইস্যু হয়নি। এছাড়াও নেটওয়ার্কেও কোনো জায়গায় ফল করেনি, ঠিকঠাক ছিল। নেটের স্পিড আমি জিও দিয়ে ইউজ করেছি, সেটাও ঠিকঠাক ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, এখানে অনেকেই জানতে চান ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আছে কিনা। না, এখানে কোনো রকম ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট নেই। তবে ওয়াইফাই নেটওয়ার্কেও এটা ঠিকঠাকভাবে কাজ করছে, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হবে না। নর্মাল ইউজারদের তো হবে না, এমনকি যারা বেশি কল করতে ভালোবাসেন, লো নেটওয়ার্ক কভারেজে থাকেন, তাদের জন্য কোনো রকম অসুবিধা কিন্তু আমি ফেস করিনি। এরপরে কনক্লুশনে আসার পালা। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কি সমস্ত চাহিদা আমাদের পূরণ করতে পারছে, নাকি এই প্রাইস রেঞ্জে অন্য ফোন আমাদের নেওয়া উচিত? প্রথমত বলে দিই, আপনি যদি এই প্রাইস রেঞ্জে একজন গেমার না হন, তাহলে স্যামসাং গ্যালাক্সি M21 যে ফোনটা রয়েছে সেটার দিকে একদম চোখ কান নাক বুঝে চলে যান, কারণ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, একটা ওভারঅল ভালো পারফরমেন্স আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এমনকি স্যামসাংয়ের One UI অপটিমাইজেশনও যথেষ্ট বেটার। হ্যাঁ, এখানে একটা নতুন শুরু মাইক্রোম্যাক্সের তরফ থেকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার বাগস কিন্তু রয়েছে। ধরুন না কেন, এখানে আমি অ্যাপ্লিকেশন খুলতে যাচ্ছি, জাস্ট একটু দাঁড়িয়ে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো খুললো। আমি ফুল রিভিউতে অলরেডি সমস্তটাই বলে দিয়েছি, কল রেকর্ডিংয়ের ফিচার্স নেই, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন না। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিছুটা ডিলে করছে। এই সমস্ত প্রায়োরিটিগুলো কিন্তু মেনে আপনাকে এই ফোনটা নিতে হবে। আপনি অন্যান্য চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোর থেকে একটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, ওখানে MIUI অথবা রিয়েলমি OS এর কাস্টমাইজেশন পাবেন, বিভিন্ন ফিচার্স অ্যাভেল করতে পারবেন, যেমন ডুয়েল স্ক্রিন বলুন, ডুয়েল অ্যাপস বলুন, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এখানে অ্যাভেল করতে পারবেন। হ্যাঁ, এখানেও কিন্তু আপনি ডুয়েল স্ক্রিন ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু ওই সমস্ত হ্যান্ডসেটগুলোই আপনি অনেক বেশি ফিচার্স অ্যাভেল করতে পারবেন, ভালো লাগবে। তবে এই স্মার্টফোনটিকেও কিন্তু আমি একদম পিছিয়ে রাখতে পারছি না। ওভারঅল আমি কিন্তু এটার উপর স্যাটিসফাইড। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বাগস রয়েছে, যেটা আমি আশা করব মাইক্রোম্যাক্স খুব তাড়াতাড়ি সেটাকে ঠিক করে দেবে। দেখা যাক, এখন নতুন একটা শুরু, অবশ্যই পরে যদি কোনো প্রবলেম আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না,
ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা তো রয়েছেই। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।